ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা পারুল টার্গেট মাধ্যমিক 2022 ম্যাথ মডেল কোশ্চেন সেট 1 কোশ্চেন নাম্বার 3 সমাধান করব। কোশ্চেন নাম্বার 1 এবং 2 এর ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে মোট 6টি বিবৃতি আছে। পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 1টি এবং পরিমিতি থেকে 1টি। প্রথম বিবৃতিটি লক্ষ্য করো। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ অসমান হবে। আমরা জানি পি টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরে সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। এই সূত্রানুযায়ী চক্রবৃদ্ধি সুদের মান আসল, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এবং সময়ের উপর নির্ভর করছে। নির্দিষ্ট পরিমাণ টাকার অর্থাৎ মূলধন নির্দিষ্ট থাকলে বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্দিষ্ট থাকলে 1 বছরে অর্থাৎ নির্দিষ্ট সময়ে সুদের পরিমাণও একই থাকবে। তাহলে প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা। আমরা কিভাবে প্রমাণ করে দেখাতে পারি? P1 টাকার বার্ষিক R1% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরে চক্রবৃদ্ধি সুদ সমান P1 ইন্টু 1 প্লাস R1/100 হোল টু দি পাওয়ার 1 মাইনাস P1 টাকা, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করেছি, সমান 1 প্লাস R1/100 হোল টু দি পাওয়ার 1 ইকুয়ালস 1 প্লাস R1/100। তাহলে P1 ইন্টু 1 P1 প্লাস P1 ইন্টু R1/100 P1 R1/100 মাইনাস P1 টাকা। P1 মাইনাস P1 কেটে দিলাম, সমান P1 R1/100 টাকা। আবার P2 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান P2 ইন্টু 1 প্লাস R2/100 হোল টু দি পাওয়ার 1 মাইনাস P2 টাকা, সমান 1 প্লাস R2/100 হোল টু দি পাওয়ার 1 ইকুয়ালস 1 প্লাস R2/100। তাহলে এখানে পাচ্ছি P2 ইন্টু 1 P2 প্লাস P2 ইন্টু R2/100 P2 R2/100 মাইনাস P2 টাকা। একইভাবে এখানে আমরা P2 মাইনাস P2 কেটে দিলাম, তাহলে পেলাম P2 R2/100 টাকা। এখন P1 ইকুয়ালস P2 R1 ইকুয়ালস R2 হলে P1 R1/100 ইকুয়ালস P2 R2/100। অতএব নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। প্রদত্ত বিবৃতিতে বলা হয়েছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ অসমান হবে। তাহলে প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা। অর্থাৎ আমরা লক্ষ্য করলাম চক্রবৃদ্ধি সুদের পরিমাণ নির্ভর করে মূলধন, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এবং সময়ের উপর। এক্ষেত্রে মূলধন নির্দিষ্ট, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্দিষ্ট, সময় নির্দিষ্ট, 1 বছর প্রদত্ত, তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণও সমান হবে। প্রদত্ত বিবৃতিতে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ অসমান হবে বলা হয়েছে,
তাই প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। প্রসঙ্গত বলি, আমরা এর আগে একের দাগের প্রথম সমস্যাটি যখন সমাধান করেছিলাম সেখানে ছিল বার্ষিক একই সুদের হারে কোনো আসলের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হয়। উত্তর 1 বছরে, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের পর্ব উল্লেখ না থাকলে সুদের পর্ব 1 বছর ধরা হয়। তাহলে প্রথম পর্ব শেষে অর্থাৎ 1 বছর শেষে বা 1 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পরিমাণ সমান হয়। তাহলে এই বিবৃতিটি যদি এমনটা থাকতো, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পরিমাণ অসমান হবে, তাহলে সেই বিবৃতিটিও মিথ্যা হতো। দ্বিতীয় বিবৃতিটি লক্ষ্য করো, সরল সুদের ক্ষেত্রে আসলের পরিমাণ প্রতি বছর পরিবর্তন হয়। আমরা জানি যে সুদ কেবলমাত্র আসলের উপরই অর্জিত হয় তাকে সরল সুদ বলে। এক্ষেত্রে মূলধন বা আসলের পরিমাণ অপরিবর্তিত থাকে। আর যে সুদের ক্ষেত্রে সুদ নির্দিষ্ট সময় অন্তর আসলে পরিণত হয়, অর্থাৎ সুদের হিসেব করা হয়, তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। প্রশ্নে প্রদত্ত বিবৃতি বলা হয়েছে আসলের পরিমাণ প্রতি বছর পরিবর্তন হয়, তাহলে প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা। মনে রাখতে হবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর আসল পরিবর্তন হয়। সাধারণত 1 বছর অন্তর আসলের সাথে সুদ যোগ হয়ে তা আসলে পরিণত হয়, অর্থাৎ সুদের হিসেব করা হয়। কিন্তু সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর আসলের কোনো পরিবর্তন হয় না। তৃতীয় বিবৃতিটি লক্ষ্য করো, যদি x + y = √5 এবং x - y = √3 হয়, তবে x² + y² = 8। x + y = √5 এবং x - y = √3। এই দুই সমীকরণকে সমাধানের মাধ্যমে আমরা x ও y এর মান পেয়ে যাব। তাহলে x² + y² মান 8 পাই কিনা দেখে নেব। তার চেয়েও সুবিধে হবে যদি আমরা সূত্রের ব্যবহার করি। x² + y² আমরা 2 × x² + y² এই সূত্রের ব্যবহার করব। তাই 1/2 × 2 × x² + y² লিখলাম, ইকুয়ালস 1/2 × 2 × x² + y², x + y এর হোল স্কয়ার প্লাস x - y এর হোল স্কয়ার। 2 × a² + b² সমান a + b এর হোল স্কয়ার প্লাস a - b এর হোল স্কয়ার, এই সূত্রে ব্যবহার করেছি। সমান 1/2 × x + y = √5 প্রদত্ত, তাহলে √5 এর হোল স্কয়ার প্লাস x - y এর মান √3 প্রদত্ত, √3 এর স্কয়ার ইকুয়ালস 1/2 × √5 এর স্কয়ার ইকুয়ালস 5 প্লাস √3 এর স্কয়ার ইকুয়ালস 3 ইকুয়ালস 1/2 × 8 ইকুয়ালস 4। প্রদত্ত বিবৃতিতে বলা হয়েছে x² + y² = 8, 4 not equal 8, অতএব প্রদত্ত এই বিবৃতিটিও মিথ্যা। চতুর্থ বিবৃতিটি লক্ষ্য করো, 7x² - 12x + 18 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটির যোগফল ও গুণফলের অনুপাত 3:2। 7x² - 12x + 18 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটির যোগফল ও গুণফলের অনুপাত ইকুয়ালস, আমরা জানি ax² + bx + c = 0, যেখানে abc বাস্তব a not equal 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটির যোগফল -b/a গুণফল c/a। তাহলে প্রদত্ত এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটির যোগফল -b অর্থাৎ x এর সহগ, এই ক্ষেত্রে -12/a অর্থাৎ x² এর সহগ 7 এবং গুণফল c/a, এখানে c অর্থাৎ ধ্রুবক পদ
18/a x স্কয়ারের সহগ 7। যোগফল ও গুণফলের অনুপাত তাহলে 12/7 18/7। অনুপাতের উভয় পদকে 7 দিয়ে গুণ করে পাই 12:18। অনুপাতের উভয় পদকে 6 দিয়ে ভাগ করে পাই 2:3। প্রদত্ত বিবৃতিতে বলা হয়েছে বীজ দুটির যোগফল ও গুণফলের অনুপাত 3:2, 2:3 নয়। তাহলে এই অনুপাতে ব্যস্ত অনুপাত দেওয়া আছে 2:3 নট ইকুয়াল 3:2। অতএব প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা। পঞ্চম বিবৃতিটি লক্ষ্য করো। 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 4 সেমি। ধরি পি কেন্দ্রীয় একটি বৃত্ত যার ব্যাসার্ধ 7 সেমি, কিউ কেন্দ্রীয় অপর একটি বৃত্ত যার ব্যাসার্ধ 3 সেমি। তারা পরস্পরকে আর বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাদের স্পর্শবিন্দু আর দিয়ে অঙ্কিত সাধারণ স্পর্শক এ বি এর পরস্পর বিপরীত দিকে বৃত্ত দুটি অবস্থিত। তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে তাদের ব্যাসার্ধের যোগফল। অর্থাৎ 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 7 + 3 সেমি সমান 10 সেমি, 4 সেমি নয়। তাহলে প্রদত্ত এই বিবৃতিটিও মিথ্যা। আমাদের মনে রাখতে হবে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফল, আর অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বৃত্ত দুটির ব্যাসার্ধের অন্তর্ফল। অর্থাৎ বড় বৃত্তটির ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তটির ব্যাসার্ধের বিয়োগফল। কেন এমনটা হয়? আমরা জানি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে অর্থাৎ বহিঃস্পর্শ বা অন্তঃস্পর্শ উভয় ক্ষেত্রে তাদের স্পর্শবিন্দু এবং কেন্দ্রবিন্দু দুটি সমরেখ হয়। তাহলে বহিঃস্পর্শ করলে স্পর্শবিন্দুটি কেন্দ্রবিন্দু দুটির মাঝের একটি বিন্দু হয়, তাই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হয় বৃত্ত দুটির ব্যাসার্ধের যোগফল। আর অন্তঃস্পর্শ করলে স্পর্শবিন্দুটি বৃত্ত দুটির উপরে অবস্থিত হয়, অর্থাৎ ছোট বৃত্তটির কেন্দ্র বড় বৃত্তের কেন্দ্র এবং স্পর্শবিন্দুর মাঝের একটি বিন্দু হয়। তাই সেক্ষেত্রে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তাদের ব্যাসার্ধের অন্তর হয়। শেষের বিবৃতি লক্ষ্য করো। 3 সেমি ব্যাসার্ধের একটি লম্ববৃত্তাকার চোঙকে গলিয়ে সমব্যাসার্ধের একটি গোলক তৈরি করা হলে চোঙের উচ্চতা হবে 3 সেমি। একটি চোঙকে গলিয়ে একটি গোলক তৈরি করা হলে আমরা জানি চোঙের আয়তন সমান গোলকের আয়তন হবে। গোলকের ব্যাসার্ধ আর একক হলে আয়তন 4/3 পাই r³ ঘন একক হয়। আর চোঙের ব্যাসার্ধ আর একক, উচ্চতা h একক হলে আয়তন πr² ঘন একক হয়। তাই এক্ষেত্রে প্রথমে আমরা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h সেমি ধরে নেব। মনে করি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h সেমি। শর্তানুসারে চোঙটির আয়তন পাই ইন্টু রেডিয়াস, এক্ষেত্রে 3 সেমি প্রদত্ত, অর্থাৎ আর এর মান 3 স্কয়ার ইন্টু হাইট h πr² আয়তন ইকুয়ালস গোলকের আয়তন 4/3 ইন্টু পাই ইন্টু r³ ইকুয়ালস 3³ কারণ বলা হয়েছে সমব্যাসার্ধের গোলক, অর্থাৎ উভয়ের ব্যাসার্ধ 3 সেমি, বা উভয় পক্ষকে পাই দিয়ে ভাগ করে পাই 9h ইকুয়ালস, পাই দিয়ে ভাগ করেছি, এখানে আমরা লবহরকে 3 দিয়ে ভাগ করে পাচ্ছি 3 স্কয়ার, অর্থাৎ 9 × 4, বা h ইকুয়ালস উভয়কে 9 দিয়ে ভাগ করে পাই 4। অন্যভাবেও সমাধান করা যেতে পারে। তাহলে h এর মান 4, কিন্তু প্রদত্ত বিবৃতিতে বলা হয়েছে চোঙের উচ্চতা হবে 3 সেমি। প্রদত্ত এই বিবৃতিটি
মিথ্যা। অর্থাৎ আমরা দেখলাম এখানে প্রদত্ত 6টি বিবৃতি মিথ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।